সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা এই করোনার মহামারীতেও ভালো আছো, কারণ তোমাদের প্রতি দোয়া ছিল, থাকবে। আচ্ছা, দেখো আমরা রাইট ফর্ম ভার্বের আজকে তৃতীয় ক্লাসে আছি। তোমাদের প্রথম ক্লাসে রাইট ফর্ম ভার্বের পরিচিতি দিয়েছি, সংজ্ঞা দিয়েছি এবং একটা ভার্ব কয়টা রূপ নিতে পারে সেটাও দেখিয়েছি। দ্বিতীয় ক্লাসে আমরা রাইট ফর্ম ভার্বের ফার্স্ট রুল পড়েছি, যে রুলটা ছিল টু বি ভার্ব। আজ আমি তোমাদের রাইট ফর্ম ভার্বের দ্বিতীয় রুলটা পড়াবো। দ্বিতীয় রুলটা হচ্ছে হ্যাভ ভার্ব। দেখো এখানে লেখা আছে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব কয়টা আমরা সবাই জানি, মনে হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। আমরা লিখে দিচ্ছি এখানে। এই তিনটাকে বলা হয় হ্যাভ ভার্ব। কেন হ্যাভ ভার্ব বলা হয়? কারণ এগুলোকে অক্সিলারি ভার্ব বলা হয়, মানে হেল্পিং ওয়ার্ড, এরা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। তাহলে হ্যাভ অক্সিলারি ভার্ব, তিনটা একত্রে হচ্ছে হেল্পিং ভার্ব, এবং এই তিনটার একটা নাম, কি নাম? সেটা হলো হ্যাভ ভার্ব। তাহলে আমরা দেখব ওই হ্যাভ ভার্ব যুক্ত সেন্টেন্সে ভার্বের ওই যে পাঁচটা রূপ ছিল, আমরা প্রথম তোমার রাইট ফর্ম ভার্বের পরিচিতি দিয়েছিলাম। একটা ভার্ব পাঁচটা রূপ নিতে পারে, সেখান থেকে এই ওয়ার্ড যুক্ত, তার মানে হ্যাভ ভার্ব যুক্ত একটা সেন্টেন্সে মূল ভার্বের কোন রূপটা যেতে পারে ওই যে পাঁচটা রূপ থেকে, সেটা আজকে আমরা জানবো। আমরা বোর্ডে চলে যাচ্ছি। দেখো আমি তোমাদের লিখে দিচ্ছি এখানে, তোমরা রোমান 1 দিয়ে লেখা নিতে পারো। স্ট্রাকচার হ্যাভ ভার্ব যুক্ত সেন্টেন্সে ভার্বের কয়টা রূপ ছিল? ভার্বের পাঁচটা রূপ ছিল। তাহলে হ্যাভ ভার্ব যুক্ত সেন্টেন্সে ভার্বের একটা রূপ যাবে। বি ভার্ব যুক্ত সেন্টেন্সে ছিল দুইটা, এখন হ্যাভ ভার্ব যুক্ত সেন্টেন্সে যাবে একটা। ভার্বের আমি সংক্ষিপ্ত লিখে দিলাম B3। মনে হচ্ছে লেখাটা বোঝা যাচ্ছে না? ঠিক আছে, B3 তার মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল যেটাকে বলা হয়। আমরা এখানেই দেখব, যে সেন্টেন্সেই দেখব একটা হ্যাভ ভার্ব আছে। হ্যাভ ভার্ব কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড, তিনটার যে কোনো একটা থাকবে ওই সেন্টেন্সে। আমরা তারপর তারা তো অক্সিলারি ক্রিয়া, মানে সাহায্যকারী ভার্ব হিসেবে থাকবে। ওই তারপরে যখন আমি প্রিন্সিপাল ভার্বটা বসাবো, তখন ওই মনে করো কাম, মনে করো গো, মনে করো ওয়াক, মনে করো লিভ, এই ধরনের ভার্ব যখন থাকবে ওই ভার্বের আমরা ফার্স্ট পার্টিসিপল রূপটা বসাবো। সেটাকে আমরা সংক্ষিপ্তভাবে B3 বলে থাকি। কোথাও আমরা বলি BPB, কোথাও আমরা বলি PPB, একই কথা। তাহলে বসাতে হয়। আচ্ছা, এটা তোমরা লিখে নিবা। এবার আমরা একটা এক্সাম্পল তোমাদের দিচ্ছি, আশা করি লিখে নিচ্ছ মনে হচ্ছে। এখানে তোমাদের একটা বিষয় বোঝার আছে। দেখো আমরা অনেক সময় হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোর ব্যবহার কোন সাবজেক্টের সাথে কোনটা হবে সেখানে আমরা একটু ভুল করে থাকি। হ্যাভ কখন হবে, হ্যাজ কখন হবে, আর হ্যাড কখন হবে। এখানে তোমরা দেখতেছো এই দুইটা হচ্ছে প্রেজেন্ট, আর এই দুইটা পাস্ট হচ্ছে কি হ্যাড। তার মানে হ্যাড যে কোনো জায়গায় বসতে পারে, আলাদা কোনো কি নাই, সাবজেক্ট নাই। যে কোনো সাবজেক্টের সাথে হ্যাড বসতে পারে, সে পাওয়ারফুল। আচ্ছা, একদম সে স্বাধীন। কিন্তু এখানে হ্যাভ আর হ্যাজ আর হ্যাভ সে কিন্তু স্বাধীন নয়, কারণ দুইটার যেহেতু একটা, এখানে অবশ্যই ডিফারেন্ট আছে একটু। কীরকম? তোমার হ্যাজ যে সাবজেক্টে বসবে, হ্যাভ কিন্তু সেই সাবজেক্টে বসতে পারে না। দেখো হ্যাজ কিন্তু শুধুমাত্র একটা সাবজেক্টের সাথে হ্যাজ বসতে পারে, সেটা হচ্ছে আমিও না, তুমিও না, কে? তারাও না। তবে থার্ড পারসন হবে, এটা সিঙ্গুলার হতে হবে। ফার্স্ট পারসনে তো সে বসতেই পারে না, আবার সেকেন্ড পারসনও সে বসতে পারে না, সে থার্ড পারসনে বসবে। কিন্তু থার্ড পারসন আবারও একটা শর্ত আছে, সিঙ্গুলার হতে হবে। তাহলে তোমাদের আমি এই হ্যাজের সাথে যে যে সাবজেক্টগুলি হবে সেটা আমি এখন লিখে দিচ্ছি, তোমরা লিখে নিবা। দেখো হ্যাজের সাথে কী কী সাবজেক্ট বসতে পারে বা কোন কোন সাবজেক্টের পরে হ্যাজ বসতে পারে আমি তোমাদের লিখে দিচ্ছি। শি, হি, ইট। শি, হি, ইট। এরপরে আছে ধরো এনি নাউন। কি বললাম? তাহলে এখানে আমরা অবলিক দিতে পারি কমা দিয়ে। শি, হি,
অথবা এনি নাউন। এনি নাউনের ক্ষেত্রে একটা কি আছে তোমার সিঙ্গুলার কথাটা আছে। তাহলে এই দেখো আমি সি দিলাম, হি দিলাম, ইট দিলাম, তারপরে এনি নাউন। এনি নাউন অত সিঙ্গুলার হতে হবে। ধরো যখন তুমি বলবা আই তখন ফার্স্ট পারসন হয়ে যাবে। আমি যে বললাম তোমার নাম কি, তখন তোমার নাম বলবা। ধরো রাফি, আল আমিন, ধরো হিসাম, এরকম নাম যদি ইউজ করা হয় তাহলে একটা নাম হলে সেটা ব্যক্তি হোক আর প্রাণী হোক আর বস্তু হোক যাই হোক, নামটা যে মানে যারই হোক, নামটা যদি সিঙ্গুলার হয় তাহলেও তার ক্ষেত্রে কি হ্যাজ হবে। আমি তোমাদের লিখে দিলাম। তাহলে শুধুমাত্র দেখো এই সাবজেক্টগুলির সাথেই হ্যাজ ব্যবহৃত হবে, এছাড়া সকল ক্ষেত্রেই আমরা হ্যাভ ইউজ করব। আর এই সাবজেক্টগুলির ক্ষেত্রে হ্যাজ তখনই হবে যখন প্রেজেন্ট হবে। হ্যাজ হবে প্রেজেন্ট, একটা শর্ত আছে। যদি প্রেজেন্ট না হয় তাহলে তোমার হ্যাড হবে। হ্যাড যে কারোর সাথে বসতে পারে। বাস, এবার আমরা উদাহরণটা চলে যাচ্ছি। তাহলে এখানে দেখো এটা ফার্স্ট পারসনও না, এটা সেকেন্ড পারসনও না, এটা থার্ড পারসন, কিন্তু সিঙ্গুলার না। আমরা যে লিখছিলাম ওর মধ্যে ওদের মধ্যে নেই। তাহলে দে এখানে হবে হ্যাভ। তাহলে এখানে আমরা দিলাম, আমরা আগেরটা বাদ দেই, আমরা এখানে দিলাম ওয়াক। এটা থাকবে ব্র্যাকেটে তোমাদের। আমরা এখানে দিলাম ইন দ্য ফরেস্ট। দেখো সিম্পল একটা সেন্টেন্স, সবাই পারবা আশা করি। দে হ্যাভ ড্যাশ, তার মানে এখানে তোমরা যখন এসএসসিতে পড়েছিল ড্যাশ ছিল, ফাঁকা ছিল, উপরে বক্সে দেওয়া ছিল। এখন তোমাদের কি এইভাবে ব্র্যাকেটে থাকবে। অ্যান্সার করতে খুবই ইজি। তাহলে ওয়াক ইন দ্য ফরেস্ট। এবার দেখো এখানে কি হবে, আমাদের যখন এখানে ঠিক এই জায়গাটায় যখন বি ভার্ব ছিল, আমি যা রজয়ার বি বিং বিন, তখন কিন্তু আমরা এই 5টা রূপ থেকে ভার্বের 2টা রূপ নিয়েছিলাম, আইএনজি অথবা বি3। কিন্তু এখন আমাদের লেখা আছে, একটু আগে আমরা লিখছি, কি লিখছি দেখো, হ্যাভ ভার্ব যুক্ত সেন্টেন্সে ভার্বের কি বসাতে হয়, বি3 বসাতে হয়। তাহলে বি3 কি হবে 3 নাম্বার রূপ। এটা যদি 5টা রূপ করো তুমি, তাহলে এখানে হবে ওয়াক, ওয়াকড, ওয়াকড। তাহলে বি3 হলো কোনটা, এটা। তাহলে আমাদের উত্তর অ্যান্সারে কি হবে, শুধু আমরা ইডি লাগাই দিলে হবে এখানে। এখন প্রশ্ন থাকতে পারে, স্যার আমরা তো এখানে ফার্স্ট ফর্ম হয়তো বা বসিয়েছি, এই যে ফার্স্ট ফর্ম তো আমাদের ইডি ওয়াকড, কিন্তু না, আমাকে বুঝতে হবে কখন ফার্স্ট হবে। ফার্স্ট ফর্ম যখন হয় কোনো ভার্বের, যদি প্রিন্সিপাল ভার্বের যদি ফার্স্ট ফর্ম মানে ভার্বের বি2 যেটাকে বলা হয়, ভার্বের ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট হয়, তখন কখনোই আমাদের ওই ভার্বের পূর্বে কখনোই অক্সিলারি ভার্ব থাকে না। এই কথাটা তোমাদের ক্লিয়ার থাকতে হবে। তাহলে দেখো ভার্বের ফার্স্ট ফর্মও ওয়াকড, আবার ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মও কি ওয়াকড। তাহলে এখানে প্রশ্ন থাকতে পারে, স্যার আমি কি এটা বসিয়েছি নাকি এটা বসিয়েছি। এটা আসলে বোঝার সিস্টেমটা কি, এটা বোঝার সিস্টেমটা হচ্ছে এটাই, যখন দেখবো আমি একটা ভার্বের রূপ যে 2টা এক হইলেও কোনো সমস্যা নেই, যখন ভার্বের পূর্বে অক্সিলারি থাকবে নিঃসন্দেহে আমি ধরে নিবা কি এটা নিঃসন্দেহে ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসেছে। কারণ ভার্বের ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট যখন বসানো হয় কখনোই তার পূর্বে অক্সিলারি ভার্ব বসাতে হয় না, না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা তোমরা পেরেছো, আশা করি তোমরা বুঝেছো, ঠিক আছে। এবার আমি তোমাদের কতগুলি ওয়ার্ড দিব, যে ওয়ার্ডগুলি থাকলে পরে আমাদের হ্যাভ, হ্যাজ, হ্যাড আমাদের কি ভার্বের পূর্বে সাবজেক্টের পরে ধরে নিতে হবে অর্থ অনুযায়ী, ঠিক আছে। মানে দেখো তোমরা নোট করে কথাগুলি, ওয়ার্ডগুলি লিখে নিবা নোট করে। আমি একটা ওয়ার্ড লিখলাম, লেখা যদি না বুঝো তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবা। অলরেডি, জাস্ট, জাস্ট নাও, yet, scarcely, rarely,
barely, no sooner. দেখো ইটিসি লিখে রাখো, ইত্যাদি আর ওয়ার্ড থাকে। অলরেডি, জাস্ট, জাস্ট নাও, ইয়েট, হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, বেয়ারলি, নো সোনার। এই ধরনের আরও অনেক ওয়ার্ড আছে, তোমরা যখন ওই টপিক্স ওপেন করবা বইয়ে তখন তোমরা লিখে নিবা বা দেখে নিবা, নোট করে নিবা। এই ধরনের ওয়ার্ডগুলোকে আমরা বলে থাকি পারফেক্ট ওয়ার্ড। আমরা বলে থাকি পারফেক্ট ওয়ার্ড। আমি তোমাদের আগেই বলে দিয়েছি নোটিশ বোর্ডে যে এটা হচ্ছে কি একটা ব্যতিক্রম ক্লাস হবে। এই ধরনের ওয়ার্ডগুলিকে বলা হয় পারফেক্ট ওয়ার্ড। কেন এদেরকে পারফেক্ট ওয়ার্ড বলা হয় সেটা এখন আমরা জানবো। পারফেক্ট কথাটা কি সেটাও আগে আমাদের জেনে নিতে হবে। ওয়ার্ডগুলি তোমরা নোট করে নাও, তারপরে আমরা আবারও এখানে আসছি। দেখো আমরা পড়তেছি হ্যাভ ভার্ব। আমাদের রুলটার নাম কি ছিল? হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব আমরা পেয়েছি 3টা। এখন একটু আমরা পিছনে চলে যাব, আমরা টেন্সে চলে যাব একটু 2 মিনিটের জন্য। আমরা যখন টেন্স আইডেন্টিফাই করে থাকি, আমাদের টোটাল টেন্স হচ্ছে 12টা। আমাদের প্রধান টেন্স হচ্ছে কয়টা? 3টা। 3 ছাড়া 12টা। ওই 12টা টেন্সের মধ্যে একটা টেন্সের নাম হচ্ছে, একটা টেন্স না মানে একটা ভাগের 2টা করে, টোটাল 3 দোকানে 6টা। একটা টেন্সের নাম কি? ওটা হচ্ছে তোমার পারফেক্ট টেন্স। যেমন প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে 6টা টেন্স আমাদের, এই 6টা টেন্স একটু খেয়াল করে তোমরা চোখ বুজে পিছনে তাকিয়ে দেখো, একটু কল্পনা করে দেখো। যারা টেন্স ভালো বুঝো বা টেন্স মোটামুটি বুঝো, 6টা টেন্সের কোনো একটা টেন্স আমাদের হ্যাভ ভার্ব ছাড়া হবে কি না একটু খেয়াল করে দেখো, হবে না। তার মানে হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। তুমি প্রেজেন্ট পারফেক্ট, হ্যাজ লাগবে অথবা হ্যাভ লাগবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন লাগবে। তুমি ফার্স্ট পারফেক্টে যাবা, হ্যাড লাগবে। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যাবা, হ্যাড বিন লাগবে। তুমি ফিউচার পারফেক্টে যাবা, হ্যাভ লাগবে। পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাভ বিন লাগবে। তার মানে টোটাল 6টা সেন্টেন্সকে আমি পারফেক্ট বলি। এই যে পারফেক্ট কথাটা, টোটাল 6টা সেন্টেন্সকে কি বলি? পারফেক্ট বলে থাকি। কিন্তু এই 6টা সেন্টেন্স পারফেক্ট যে হলো, কিভাবে হলো, কার জন্য হলো? সেন্টেন্সগুলি শুধুমাত্র হ্যাভ ভার্বের জন্যই হলো। তাহলে আমি ধরে নিতে পারি হ্যাভ ভার্বকেও আমি পারফেক্ট ওয়ার্ড হিসাবে ধরে নিতে পারি। আমি একটা হ্যাভ ভার্বকেও পারফেক্ট ওয়ার্ড বলে নিতে পারি। কেন হ্যাভ ভার্বকে পারফেক্ট ওয়ার্ড বলে নিতে পারি? কারণ একটা হ্যাভ ভার্ব হলে পরে সেন্টেন্সটা আমার পারফেক্ট টেন্স হয়ে যাচ্ছে, পুরো টেন্সটাকে নাম চেঞ্জ করে দিচ্ছে। তাহলে আমি তাকে বলতে পারি পারফেক্ট ওয়ার্ড। তার মানে পারফেক্ট ওয়ার্ড যুক্ত সেন্টেন্সটা পারফেক্ট টেন্স হবে। তদ্রূপ কতগুলি ওয়ার্ড যখন মানে ধরো এই যে আমি একটু আগে তোমাদের ওয়ার্ডগুলি লিখে দিলাম, অলরেডি, জাস্ট, ইয়েট, এগুলি এদেরকেও পারফেক্ট ওয়ার্ড বলা হয়। কেন? তাহলে এদেরকে যদি পারফেক্ট ওয়ার্ড বলা হয়ে থাকে, তাহলে পারফেক্ট টেন্স আমার কি ছাড়া হবে না? হ্যাভ ভার্ব ছাড়া হবে না। আমরা অনেক সময় অ্যান্সার করে থাকবো বা তোমরা বিভিন্ন পরীক্ষায় অ্যান্সার করে থাকবে যে কখনো আমাকে ধরো ভার্বের সাথে অ্যাড করে নিতে হয়। যেমন গো ছিল, আমাকে হ্যাড গন দিতে হয়। যেমন ধরো এম আর ছিল, আমাকে ওয়ার করে দিতে হয়। বি ছিল, আমাকে এম দিতে হয়। ছিল কি কাম, আমাকে উইল কাম দিতে হয়। এই প্রত্যেকটা ভার্বের পূর্বে আমাকে কোনো না কোনো একটা অক্সিলারি ধরে নিতে হয়, অ্যাড করে নিতে হয়। তাহলে এই যে আমি তোমাদের ওয়ার্ডগুলি দিলাম, এই ধরনের ওয়ার্ডগুলি যদি তোমাদের সেন্টেন্সে থাকে, তাহলে তোমাকেও এখানে একটা হ্যাভ ভার্ব অ্যাড করতে হবে টেন্স অনুযায়ী এবং সাবজেক্ট অনুযায়ী। তাহলে আমরা দেখি, একটা উদাহরণে চলে যাচ্ছি। দেখো অলরেডি আমি একটু এদিকে থেকে লিখলে তোমরা সেন্টেন্সটা পুরাটা একসাথে দেখতে পারবা। অলরেডি মাই মাদার দেখো এখন আমি এখানে একটা, আচ্ছা তোমাদের অ্যান্সারটা বলে দিয়ে লাভ নাই, পরে বলি। একটু তোমাদের একটু জটিল করে দেই উদাহরণটা।
দেখো অলরেডি মাই মাদার পাস অন দ্য ওয়ে, এটার অর্থটা এরকম আসে, ধরো মানে অলরেডি কি আমার মা পরপারে চলে গেছে বা মারা গিয়েছে, ইতিমধ্যে চলে গেছে, এরকম বোঝাচ্ছে আর কি। তাহলে দেখো এখানে মূল ভার্বটা কি আছে, পাস। তাহলে পাসের 5টা চেহারা আছে, এখানে ইডি হবে, আবারও ইডি হবে, আবারও কি আইএনজি হবে, আবারও কি ইএস লাগাই দিই বাচ্চাটাকে। দেখো এখন আমার তো এছাড়া কোনো এখানে অক্সিলারি নাই, দেখো এখানে কোনো টু বি ভার্বও নেই, এখানে কোনো হ্যাভ ভার্বও নেই, কিন্তু আগেই তোমাদের আমি বলে দিয়েছি কিছু না কিছু ঠিকই থাকবে, এমন কোনো না কোনো টিপস তোমার থাকবেই ভার্বের 5টা রূপ থেকে একটা রূপ বসানোর জন্য। কোনটা তুমি বসাবা তোমাকে সে বলে দিবে। তাহলে এখানে আমরা অলরেডি শব্দটা পেয়েছি, কিছুক্ষণ আগে আমরা লিখেছি, তাহলে এটাকে পারফেক্ট ওয়ার্ড বলা হয়। তাহলে পারফেক্ট ওয়ার্ড যেহেতু বলা হয়, আর পারফেক্ট ওয়ার্ডযুক্ত সেন্টেন্সটা পুরাটাই পারফেক্ট টেন্স হয়ে যাবে। আর পারফেক্ট টেন্স 6টা, আমাদের 6টা পারফেক্ট টেন্স, কোনো একটা পারফেক্ট টেন্স হবে না একটা হ্যাভ ভার্ব ছাড়া। তাহলে এখানে আমাকে হ্যাভ ভার্ব অ্যাড করতে হবে ভার্বের পূর্বে। যখন আমি একটা হ্যাভ ভার্ব অ্যাড করব তখন আমার এটা রুলে পড়ে যাবে। দেখো আমি এই যে হ্যাভ ভার্বটা আমি অ্যাড করব আমার সাবজেক্ট অনুযায়ী। তাহলে মাই মাদার, মাই নিঃসন্দেহে ফার্স্ট পারসন, কিন্তু মাই মাদার, মাই কি এখানে সাবজেক্ট, একটু খেয়াল করো, মাই কিন্তু এখানে সাবজেক্ট না, সাবজেক্ট কিন্তু মাদার, মাই কিন্তু ফার্স্ট পারসন ছিল কথাটা, কিন্তু এখানে মাই হচ্ছে অবজেক্ট না পজিটিভ। তাহলে তোমার ফার্স্ট পারসনের সাবজেক্ট শুধুমাত্র দুইটা ওয়ার্ড, দেখো এখানে লিখে দিচ্ছি আই অথবা উই। ফার্স্ট পারসনের সাবজেক্ট শুধুমাত্র দুইটা, সিঙ্গুলার হচ্ছে আই, প্লুরাল হচ্ছে কি উই। এই দুইটা ছাড়া বাকি যেগুলি ফার্স্ট পারসনের ওয়ার্ড আছে তোমার আই, উই, মি, মাই, আস, আওয়ার, এগুলি একটাও সাবজেক্ট আকারে বসতে পারে না। সে নিঃসন্দেহে কোনো একটা পারসনকে হেল্প করে তাকে অর্থটা একটু অন্যরকম করে দেয়। তাহলে মাই এখানে আয়ও না উইও না, মাই এখানে সাবজেক্ট হতে পারে না, তাহলে সাবজেক্ট হচ্ছে এখানে মাই মাদার, নিঃসন্দেহে মাদার থার্ড পারসন। তাহলে থার্ড পারসনের সাথে আমরা, তাও আবার মা তো এখানে একাধিক না, সিঙ্গুলার। কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে লিখে দিয়েছি, কি ফার্স্টে লিখে দিয়েছিলাম থার্ড পারসনের সাথে কি কি হতে পারে। তাহলে এখানে হবে তোমার মাই মাদারের পরে এখানে আমরা অ্যাড করতে পারি অ্যান্সারে হ্যাজ, আমরা অ্যান্সার অ্যাড করতে পারি হ্যাজ। তার মানে এখানে একটা হ্যাজ ছিল, যখন আমি একটা হ্যাজ এখানে অ্যাড করে দিচ্ছি এখন আমার রুলে পড়ে গেছে। রুলটা কি ছিল, হ্যাভ ভার্ব যুক্ত সেন্টেন্সে মূল ভার্বের ভিত্তি বসাতে হয়, বাস। এখন তুমি পাস্ট দিয়ে দাও, তোমার রুলটা কিন্তু আগে ছিল না, তুমি অলরেডি থাকার কারণে বুঝতে পারছো সেটা কি, এটা একটা পারফেক্ট ওয়ার্ড, তাহলে পুরো সেন্টেন্সটা কি পারফেক্ট টেন্স হবে। আর পারফেক্ট টেন্স কখনো হ্যাভ ভার্ব ছাড়া হতে পারে না। আর তুমি কি করেছো, সাবজেক্টটা দেখে অর্থটা একটু খেয়াল করে একটা হ্যাভ ভার্ব বসিয়ে দিয়ে অ্যাড করে দিয়েছো। যেহেতু হ্যাভ ভার্ব এখানে অ্যাড হয়ে গেছে তখন তোমার এটা হ্যাভ ভার্ব যুক্ত হয়ে গেছে। আর হ্যাভ ভার্ব যুক্ত হলে সেন্টেন্সটা তোমার কি হবে, এটা আমাদের জানা আছে, লেখা আছে খাতায়। হ্যাভ ভার্ব যুক্ত সেন্টেন্সে ভার্বের ভিত্তি বসাতে হয়, বাস। এখন তুমি উত্তরে কি দিবা, ভিত্তি দিবা, এটা হলো তোমার অ্যান্সার। ঠিক এরকমভাবে আমাদের ভার্ব দেখা যাবে, ভার্বের পূর্বে আমাদের হ্যাভ, হ্যাজ, হ্যাড এরকম লাগাতে হবে। যদি মনে করো এখন দেখো অলরেডি তো আমার মা চলে গিয়েছেন, তাহলে চলে গিয়েছে, যেহেতু গিয়েছে তাহলে এখানে আমরা হ্যাড দিতে পারি। কিন্তু এটা যদি প্রেজেন্ট ধরা হতো তাহলে আমরা হ্যাজ দিতাম, থার্ড পারসন সিঙ্গুলার। আর হেড তো কোনো পার্সনের সমস্যা নেই, কোনো প্রবলেম নেই, হেড যে কোনো পার্সনের সাথে হতে পারে। যেহেতু আমার মা চলে গিয়েছে, পাস্ট অন দ্য ওয়ে, ইতিমধ্যে আমার মা চলে গিয়েছেন, তাহলে এখানে কি দিলাম, হেড পাস্ট। আর দেখো আমি যখন এখানে আমরা হ্যাজ দিয়েছিলাম অর্থটা কিন্তু সেমই ছিল। প্রেজেন্ট পারফেক্ট এবং ফার্স্ট পারফেক্টের মধ্যে অর্থের কোনো তফাৎ থাকে না, সেমটাই থাকে, জাস্ট খালি মৌখিক বলতে হয় প্রেজেন্ট আর ফার্স্ট হ্যাড হ্যাজ দেখে। যাই হোক, উদাহরণটা আশা করি বুঝতে পেরেছো তোমরা। আমি চলে যাচ্ছি এখান থেকে। এবার দেখো আমরা রুল 3-তে চলে যাচ্ছি। কি লিখলাম, ডু ভার্ব। আমরা অক্সিলারি ভার্বের দুই প্রকারের মধ্যে প্রাইমারি যেটাকে বলা হয়, ওই প্রাইমারিকে আবার 3 প্রকার বলা হয়। 3 প্রকারের মধ্যে আমরা প্রথমটা পড়েছিলাম টু বি ভার্ব, দ্বিতীয়টা পড়েছি হ্যাভ ভার্ব, এখন 3 নম্বর আছে কি ডু ভার্ব। তাহলে তোমরা ডু ভার্ব কয়টা, ডু ভার্ব হচ্ছে 3টা, হ্যাভ ভার্ব ছিল 3টা, ডু ভার্ব কি 3টাই। আমরা অনেক সময় বলে থাকি ডো ডিড ডাজ, কিন্তু না, এটা আমরা ভুল বলে থাকি। আমরা বলবো ডো ডাজ ডিড, আমরা কি বলবো ডো ডাজ ডিড। দেখো কেন, তোমাদের মতো যদি আমি একবার লিখি ডো
ডিড, তারপর অনেকেই বলে এই ভাষায় আমি একবার লিখছি, দেখো তোমরা এভাবে লিখো না, আমি একটু ভুল করে লিখেছি। ডো ডিড ডাজ যদি বলা হয় তাহলে কেমন হয় দেখো তো, এটাকে তুমি বলবা প্রেজেন্ট, এটাকে বলবা পাস্ট, আবার এটাকে বলবা প্রেজেন্ট, তাহলে কেমন তিনটা ভাষা লাগতেছে না? দরকার নেই তোমার। আমি যদি এটাকে ঘুরিয়ে লিখি ডো ডাজ, তারপরে এদিকে লিখি ডিড, তাহলে তো দুইটাকে আমি প্রেজেন্ট বললে হচ্ছে আর একটাকে পাস্ট বললেই হচ্ছে, বাস। এভাবে আমাদের লেখা উচিত, কিন্তু আমরা অনেকে মৌখিকভাবে ধরো অনেক আগে থেকে শিখে আসছি ডো ডিড ডাজ, ডো ডিড ডাজ, এরকম আর বলবো না আমরা। তাহলে ডু ভার্ব কয়টা? ডু ভার্ব হলো তিনটা, এই তিনটাকে ডু ভার্ব বলা হয়। আমরা দেখব কখন ডু থাকলে ভার্বের কোন রূপটা যায় পাঁচটা থেকে, ডাজ থাকলে ভার্বের পাঁচটা রূপ থেকে কোন রূপটা যায়, ডিড থাকলে ভার্বের পাঁচটা রূপ থেকে কোন রূপটা যায়, আমরা এখন শিখে নিব। দেখো তোমরা এগুলি রোমান দিয়ে লিখবা, ডো যুক্ত সেন্টেন্সে, ডো যুক্ত সেন্টেন্সে ভার্বের, এর আগে একটু কথা বলি, তোমরা শুনে নাও। ভার্বের বেস ফর্ম কাকে বলা হয় মনে আছে তো তোমাদের? ভার্বের বেস ফর্ম ভার্বের প্রথম রূপটাকে বলা হয়। আমরা অনেকেই বলে থাকি ডো যুক্ত সেন্টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করা হয়, না এই প্রেজেন্ট কথাটা আমরা বলবো না। কেন বলবো না? ডো যুক্ত সেন্টেন্সে ভার্বের যদি প্রেজেন্ট ফর্ম বলে থাকি, তাহলে আমরা যখন মনে করো গো প্রেজেন্ট, আবার মনে করো গোস সেটাও প্রেজেন্ট, তাহলে যদি বলি প্রেজেন্ট হবে, তাহলে গোসও তো এখানে হতে পারে, গো এখানে হতে পারে, কিন্তু কখনোই ডো যুক্ত সেন্টেন্সে ভার্বের এস বা ইয়েস হতে পারে না, তাহলে প্রেজেন্ট বলা যাবে না। সেজন্য আমরা বেস ফর্মই বলবো। ডো যুক্ত সেন্টেন্সে ভার্বের বেস ফর্ম বসাতে হয়। আচ্ছা আমি উদাহরণ দিচ্ছি তোমাদের, ডো যুক্ত সেন্টেন্সে ভার্বের বেস ফর্ম বসাতে হয়। ডো যুক্ত তার মানে ডো থাকবে। দেখো এটার একটা উদাহরণ দিচ্ছি, দেখো কি দিলাম, ডো ইউ, এখানে গ্যাপ ছিল, ডো ইউ নো মি, এখানে হতে পারে দেখো ডু ইউ নো মি, নোর চেহারা কয়টা ছিল? পাঁচটা ছিল। কিভাবে পাঁচটা ছিল? ধরো এখানে নো আছে, এখানে তোমার ফার্স্ট হবে নিউ, আবার কি হবে নুন, আবার কি হবে এস, আবার কি হবে নোয়িং আইএনজি, পাঁচটা হবে। তাহলে পাঁচটা থেকে তো পাঁচটা তো আমরা তো আগে জেনে নিলাম ডো যুক্ত সেন্টেন্সে কি হবে, ভার্বের বেস ফর্ম হবে। তাহলে বেস ফর্ম তো যা থাকে তাই, তোমার ব্র্যাকেটে যেটা দেওয়া থাকবে সব সময় ফুল টাইম তোমার বেস ফর্মটাই দেওয়া থাকবে। তাহলে নট চেঞ্জ, এটা যদি এবিসি যাই নাম্বার হোক আমরা তাকে নট যা আছে তাই লিখে নিব, ঠিক আছে? আচ্ছা গেল ডো। এটা দেখো এখানে দিছি কি ইট, একই অবস্থা, এখানে 1000 উদাহরণ দিলেও তোমরা পারবা। কেন? ডো যেহেতু আছে, বার ব্র্যাকেটে যা আছে তাই হবে, কোনো চেঞ্জ হবে না, কোনো প্রকার পরিবর্তন হবে না। সেন্টেন্স বড় হোক আর ছোট হোক, অর্থ তুমি পারো বা অর্থ তুমি পারো না, পুরা সেন্টেন্সের তুমি ট্রান্সলেট পারো না, নো প্রবলেম। ডো দেখেছো সেন্টেন্সটার মধ্যে, তখন তোমার ডো যদি আবার প্রিন্সিপাল ভার্ব হয় তাহলে তো অন্য স্ট্রাকচার অনুযায়ী চেঞ্জ হবে, ডোটা এখানে প্রিন্সিপাল ভার্ব হবে না, ডো ছাড়া প্রিন্সিপাল ভার্ব আরেকটা থাকবে, ওইটাকে তুমি পরিবর্তন করব, কিন্তু ডো থাকলে পরিবর্তন করতে হচ্ছে না। এবার যাও ডাস, রোমান টু
লিখো, সেম কথাটাই লিখো তোমরা। ডাসযুক্ত সেন্টেন্সে ভার্বের বেস ফর্ম বসাতে হয়। অনেকে বলে ডাসযুক্ত সেন্টেন্সে ভার্বের অ্যাজ বা ইয়েস বসাতে হয়, না, কথাটা এরকম না। ডাসযুক্ত সেন্টেন্স এ ভার্বের বেস ফর্ম বসাতে হয়, কিন্তু এখানে একটু তোমার ডিফারেন্ট একটা নোট আছে, এখানে একটা নোট লিখে নিবা। ডাসযুক্ত তোমরা লিখেছ, মনে হয় লিখেছ, আমি নোটটা লিখে দিচ্ছি। নোটটা হচ্ছে ডাসযুক্ত কোয়েশ্চনের অ্যান্সারে লিখতে হবে তোমাদের। ডাসযুক্ত কোয়েশ্চনের, যেহেতু আমার এই ডাস এবং ডো ডাস দিয়ে আমরা কোয়েশ্চেন করছি, তাহলে ডাসযুক্ত সেন্টেন্সে যুক্ত ধরো ডাস আগে থেকে আছে, তাহলে ওখানে আমরা বেস ফর্ম দিব। এখন ডাসযুক্ত সেন্টেন্সটা কোয়েশ্চেন করা আছে, এটাকে আমরা অ্যান্সার দিব। ওই অ্যান্সারে আমাকে যে হাবুদক হবে নাবুদক হবে। প্রত্যেকটা অ্যান্সার তোমার দুই রকম হয়, একটা হাবুদক, একটা কি নাবুদক। তাহলে অ্যান্সারটা যদি হাবুদক হয়, তোমরা লেখো ডাসযুক্ত কোয়েশ্চনের অ্যান্সার যদি, লেখো ডাসযুক্ত কোয়েশ্চনের অ্যান্সার যদি ডাসযুক্ত কোয়েশ্চনের অ্যান্সার যদি হাবুদক হয়, তাহলে তোমাদের ভার্বের সাথে অ্যাস অবলিক ইয়েস যোগ করতে হবে। আমাদের 5টা রূপের লাস্ট রূপটা দিতে হয়। ডাসযুক্ত কোয়েশ্চনের অ্যান্সার যদি হাবুদক হয়, তাহলে ভার্বের অ্যাস অবলিক ইয়েস বসাতে হয়। আবারও বলছি, লেখাটা যেহেতু বোঝা যাচ্ছে না, ডাসযুক্ত কোয়েশ্চনের অ্যান্সার যদি হাবুদক হয়, ভার্বের অ্যাস বা ইয়েস বসাতে হয়। ঠিক আছে, ভার্বের সাথে অ্যাস বা ইয়েস যোগ করতে হয়। এবার দেখো, যদি ডাসযুক্ত কোয়েশ্চনের অ্যান্সার যদি নাবুদক হয়, তাহলে অ্যান্সারে বেস ফর্ম হয়, অ্যান্সারে বেস ফর্ম হয়। আবার বলছি, ডাসযুক্ত কোয়েশ্চনের অ্যান্সার যদি নাবুদক হয়, অ্যান্সারে বেস ফর্ম হয়, মানে ভার্বের বেস ফর্ম হবে। ডাসযুক্ত সেন্টেন্সও বেস ফর্ম হবে, ডাস যুক্ত সেন্টেন্সের কোয়েশ্চনের কি হবে, হাবুদক হলে অবলিক ইয়েস হবে, আর যদি নাবুদক হয় তাহলে কি হবে, বেস ফর্ম হবে। এখন কথা হচ্ছে, একটু উদাহরণ দিয়ে দেখি নেই কেন নাবুদক হলে বেস ফর্ম হবে, আর উত্তরে কেমন কীভাবে তোমার হাফ অ্যাস অবলিক ইয়েস হবে। দেখো, আমরা একটা কোয়েশ্চেন করছি, ডাজ হি কাম, কোয়েশ্চেনটা করলাম ডাজ হি কাম, সে কি আসে। তাহলে আমরা এখন ধরো ডাস যুক্ত আছে, ডাস যুক্ত আর ভার্বটা কি হয়ে গেল, প্রথম কথা ডাস যুক্ত বেস ফর্ম হয়ে গেল। আচ্ছা, এবার আসো ডাস যুক্ত কোয়েশ্চনের অ্যান্সারে, তাহলে এটা তো কোয়েশ্চেন হয়ে গেল। এখন আমরা অ্যান্সার দিব যে ইয়েস হাবুদক। কোথাও যদি তোমরা ইয়েস লেখো, নো লেখো, ওয়াইটা বড় ক্যাপিটাল, তখন তোমরা এরপরে একটা কমা বসিয়ে নিবা। তাহলে ডাজ হি কাম, সে কি আসে, আমি বলবো ইয়েস হি কামস, ইয়েস হি কামস। ইয়েস হি কামস, ডাজ হি, ইয়েস হি কামস। কেন হাবুদকে তোমরা বলেছো কি হবে, অ্যাজ বা ইয়েস হবে। আচ্ছা, এবার নেগেটিভ হলে তুমি কি করবা, নো। হি না বললে তো আবার ডাজন্ট লাগবে, ডাজ নট কাম। আবার এখানে বেস ফর্ম হলো। দেখো, প্রথম কথাই মিলে গিয়েছে, কি ডাস যুক্ত আবারও হয়ে গেছে, এই জন্যই ডাস যুক্ত তো বেস ফর্ম বসাতে হয়। দেখো, ডিডটা বলে দিচ্ছি মৌখিক, ডিড যুক্ত সেন্টেন্সও ভার্বের বেস ফর্ম বসাতে হবে। ডিড যুক্ত সেন্টেন্স তোমরা লিখে নাও, ডিড যুক্ত সেন্টেন্সও ভার্বের বেস ফর্ম বসাতে হবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আশা করি ভালো আছো, ভালো থাকবা, দোয়া করি এবং দোয়া চাই। এবং যদি আমার ক্লাসটা ভালো লাগে তোমাদের, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবা তোমরা কোন কোন টপিক্সে সমস্যায় আছো এবং আমার ক্লাসগুলির ভিতরে কোন কথা
কোন লেখা ঠিকঠাক বুঝতে পারছো না সেটাও কমেন্টে জানিয়ে দিবা। আশা করব তোমাদের কমেন্ট অনুযায়ী ক্লাস দেওয়ার জন্য, তোমাদের কমেন্টগুলির সলিউশন দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।